দশম শ্রেণী। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ওই চ্যাপ্টার সম্পর্কে। তো প্রথমত আমাকে জানতে হবে যে তড়িৎ প্রবাহ ব্যাপারটা কীরকম। ধারণা তোমাদের আছে যে সাধারণত কোনো ধাতব পদার্থ তার দুই প্রান্তে যদি আমি একটা বিভব প্রভেদ প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে ওই ধাতব পদার্থের মধ্যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত হয় এবং সেই ইলেকট্রন প্রবাহের বিপরীতে আমরা একটা তড়িৎ প্রবাহ পাই, তাই না? তাহলে তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহ হচ্ছে প্রকৃতপক্ষে কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে ইলেকট্রনের প্রবাহ। এখন সকল পদার্থের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না। আমরা জানি যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেই পদার্থগুলোকে আমরা বলি তড়িৎ পরিবাহী বা তড়িতের সুপরিবাহী, আর যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না সেগুলোকে আমরা বলি তড়িৎ কুপরিবাহী বা তড়িৎ অপরিবাহী। তো আমরা আজকে তড়িৎ পরিবাহী প্রথমে এই পদার্থ সম্পর্কে একটু ভালো করে জানব। তো কি বলা হয়েছে? তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী কোনগুলো? এখনই আমি বললাম, যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হয় সেই সকল পদার্থগুলোকে তড়িৎ পরিবাহী বলে। তবে মনে রাখবে যে তড়িৎ পরিবাহী মানেই যে সবসময় ধাতু হতে হবে তার কোনো মানে নেই, অধাতুও হতে পারে। এমনকি আরও অন্যান্য পদার্থ আছে যারা সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু বিশেষ শর্তে তড়িৎ পরিবহন করে থাকে। সেই পদার্থগুলো নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো বলে রাখি, তড়িৎ পরিবাহীকে মূলত দুভাগে ভাগ করা যায়। একটা টাইপের পরিবাহীকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী। আচ্ছা, ইলেকট্রনীয় পরিবাহী কোনগুলো? যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে তড়িতের প্রবাহটা ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করে, বা বলতে পারো ইলেকট্রনের প্রবাহিত হওয়ার জন্য তড়িৎ প্রবাহিত হয়, সেই সমস্ত পরিবাহীগুলোকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলি। আবার কিছু কিছু পদার্থ আছে, যেটা একটু আগেও বললাম, তারা বিশেষ বিশেষ শর্তে, কি শর্তে কিভাবে পরে আলোচনা করছি, বিশেষ বিশেষ শর্তে তাদের মধ্যে ইলেকট্রনের প্রবাহ হয় না কিন্তু তারা তড়িৎ পরিবহন করে। সেই সমস্ত পদার্থগুলোকে আমি বললাম তড়িৎ বিশ্লেষ্য, পরে আমি আবার আলোচনা করছি। প্রথমে আবার ইলেকট্রনীয় পরিবাহীতে চলে এসো। ইলেকট্রনীয় পরিবাহী সম্পর্কে তোমার ধারণা আছে যে ইলেকট্রন প্রবাহিত হয় ধাতব বা অধাতব। সবসময় তারা আবার ধাতু হতে হবে তার কোনো মানে নেই। ইলেকট্রনীয় পরিবাহী আবার দুই রকমের হয়, এক হতে পারে ধাতব, আবার এক হতে পারে অধাতব। একটু উদাহরণ দিয়ে বলি। ধাতব মানে যে কোনো ধাতু, যে কোনো ধাতু মেনলি যেগুলো হয়, যেমন কপার, যেমন মনে করো সিলভার, যেমন অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতুর মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ পরিবহন হয়ে থাকে। তার মধ্যে কপারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ কপারের পরিবাহিতা উচ্চমানের। আমাদের বাড়িতে, তোমার বাড়িতে, সবার বাড়িতে যে তড়িৎ প্রবাহের তার ব্যবহার করি আমরা, সেই তারটা মূলত কিন্তু কপার ধাতু হয়ে থাকে। আচ্ছা, অধাতবর মধ্যে বলি, অধাতুর মধ্যে যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে তারা হচ্ছে গ্রাফাইট, অথবা তুমি বলতে পারো গ্যাস কার্বন। এই পদার্থগুলো অধাতু হলেও এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে, এবং তড়িৎ পরিবহনটা মূলত ঘটে ইলেকট্রনের প্রবাহের জন্য। তাহলে এই গেল তোমার ইলেকট্রনীয় পরিবাহী। এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করতে চাইছি না, কারণ এর আলোচনা আমাদের অন্য চ্যাপ্টারে আছে। আমরা মূলত এখানে এই অংশটা নিয়ে আলোচনা করতে চাইছি, যাদের মধ্যে ইলেকট্রনের প্রবাহ না হলেও তড়িৎ পরিবহন করে থাকে। কি বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য কারা? কিছু কিছু পদার্থ আছে যারা গলিত অবস্থায়, গলিত অবস্থায় মানে সাধারণ অবস্থা নয়, কিন্তু তাদেরকে যদি গলিয়ে দেওয়া হয়, আইদার গলিত অবস্থায় অথবা কোনো নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, এই দুটো অবস্থায় কি করছে? তড়িৎ পরিবহন করছে। আবার বলছি, কিছু কিছু পদার্থ যারা গলিত অবস্থায় অথবা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে, এবং রাসায়নিক পরিবর্তন ঘটে সেই পদার্থটা
বিয়োজন ঘটে, এবং বিয়োজন ঘটে নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে তড়িৎ বিশ্লেষ্য বলে। আবার বলছি, যে সকল পদার্থ গলিত অবস্থায় অথবা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। বলে রাখি, এদের ক্ষেত্রে কিন্তু রাসায়নিক পরিবর্তন হয় না, এদের ক্ষেত্রে ভৌত পরিবর্তন হয়। হ্যাঁ, তাপ উৎপন্ন হয়, ঠিক আছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু পদার্থটা কপারের তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে কপারই থাকে, অন্য কিছু হয় না। কিন্তু এই সমস্ত পদার্থের মধ্য দিয়ে যদি তড়িৎ পরিবাহিত হয়, তাহলে পদার্থটার বিয়োজন ঘটে নতুন পদার্থ উৎপন্ন হয়। তাহলে দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা। এখানে ইলেকট্রন, আচ্ছা আমি পার্থক্যটা আলাদা করে করছি, আমি একটা উদাহরণ দিয়ে দিই কাদের ক্ষেত্রে হয়। তো মূলত মনে রাখবে, এই ধরনের পদার্থের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য দায়ী হচ্ছে আয়ন। ঠিক, আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আবার দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আরেকটাকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? যারা দ্রবণে গলিত অবস্থায় অথবা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায় প্রচুর পরিমাণে আয়ন তৈরি করে, তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন মনে করো, যে কোনো তীব্র অ্যাসিড, যেমন HCl, যেমন H2SO4, এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন সোডিয়াম ক্লোরাইড, মোটামুটি এটাকেও তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ধরে নেওয়া হয়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? যেমন মনে করো মৃদু অ্যাসিড, যেমন CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। যেমন মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? যারা গলিত অবস্থায় অথবা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কম সংখ্যক আয়ন উৎপন্ন করে এবং কম পরিমাণ প্রবাহ পাওয়া যায়, সেগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এই গেল তোমার ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য। এর মধ্যে পার্থক্য ঠিক নয়, আলোচনা করলাম কোনগুলো ইলেকট্রনীয় পরিবাহী হবে আর কোনগুলো তড়িৎ বিশ্লেষ্য হবে। সেই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কিছু কিছু তীব্র, কিছু কিছু হচ্ছে মৃদু। ঠিক আছে, আচ্ছা বেশ, এবার দুটোকে যদি আমি ডিস্টিংগুইশ করি, আলাদা করি, কি কি ক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্য আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলি, তোমাদের একটু মনে করিয়ে দিই, এই যে আয়ন বললাম, আয়ন ব্যাপারটা সম্পর্কে তোমাদের সঠিক ধারণা থাকা দরকার। আয়ন কখন পাওয়া যায়? তুমি মনে রাখবে, যে কোনো পদার্থ থেকে যেটা নিস্তড়িত, মনে করো X, এটা একটা পদার্থ, এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তুমি মনে রাখবে সেক্ষেত্রে সেটা আয়নে পরিণত হয় এবং সেক্ষেত্রে সেটাকে আমরা লিখি X+, অর্থাৎ এটাকে বলা হয় ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। আর যদি ওই পদার্থ থেকে সাপোজ X, সেখানে যদি একটা ইলেকট্রন প্রবেশ করে, তাহলে আমরা সেটাকে লিখি X- এবং সেটাকে আমরা বলি অ্যানায়ন। এই ব্যাপারটা তুমি খেয়াল রেখো। আয়ন কখন পাচ্ছি? যখন কোনো একটা বস্তু থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বেরিয়ে যায় অথবা সেই বস্তুতে কিছু পরিমাণ ইলেকট্রন প্রবেশ করে, তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আয়ন। এবং মনে রাখবে, কোনো বস্তু থেকে যদি, কোনো বস্তু মানে কি, নিস্তড়িত বস্তু, সেই নিস্তড়িত বস্তু থেকে যদি একটা ইলেকট্রন নির্গত হয়ে যায়, তাহলে সেটা ক্যাটায়নে পরিণত হয়, এবং কোনো নিস্তড়িত বস্তুতে যদি ইলেকট্রন প্রবেশ করে, তাহলে সেটা অ্যানায়নে পরিণত হয়। আচ্ছা, পরের আলোচনা করছি যে ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য কি? একদিকে বললাম ইলেকট্রনীয় পরিবাহী আর একদিকে বললাম আমি তড়িৎ বিশ্লেষ্য। কিরকম? দেখো, ইলেকট্রনীয় পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ পরিবহন ঘটে, সেটা কিন্তু ঘটে শুধুমাত্র ইলেকট্রনের জন্য, মানে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে প্রবাহ সৃষ্টি করে। কিন্তু এটার ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহিত হওয়ার ব্যাপার নেই, এখানে আয়ন প্রবাহিত হয়। 2 নম্বর, এক্ষেত্রে যে পরিবর্তন ঘটে ইলেকট্রন প্রবাহের জন্য, সেই পরিবর্তনটা হচ্ছে ভৌত পরিবর্তন। কিন্তু এটার ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমরা দেখলাম যে সংজ্ঞাতেই বলছে যে তড়িৎ প্রবাহিত হলে পদার্থটি বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে সেই পরিবর্তন আর যাই হোক ভৌত পরিবর্তন হতে পারে না। 3 নম্বর, এক্ষেত্রে পদার্থটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, কিন্তু এক্ষেত্রে পদার্থটা লিকুইড মানে তরলই হতে হবে। বলাই আছে সংজ্ঞাতে
যে গলিত অবস্থায় অথবা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায়। তাহলে এক্ষেত্রে পদার্থটা তরল, কিন্তু এক্ষেত্রে পদার্থটা কঠিন, প্রধানত কঠিন। যেমন যে কোনো ধাতু, যেমন হতে পারে লোহা, যেমন হতে পারে কপার, যেমন হতে পারে অ্যালুমিনিয়াম, সবগুলোই কঠিন। গ্রাফাইট কঠিন। আচ্ছা, লিকুইড কিন্তু হতে পারে, যেমন পারদ। খুব অল্প কিছু তরল আছে যারা তড়িৎ পরিবহন করে থাকে, সুতরাং অসম্ভব নয়। আর কিন্তু এটার ক্ষেত্রে সলিড হবার কোনো চান্স নেই। আচ্ছা, এবার বলে রাখি 4 নম্বর, এটার ক্ষেত্রে যে প্রবাহ পাওয়া যায় সেই প্রবাহটা হচ্ছে উচ্চ মানের, হাই কারেন্ট। ফ্যান ঘুরছে, লাইট ঘুরছে, লাইট জ্বলছে, এই সবগুলোই হচ্ছে উচ্চ মানের প্রবাহের জন্য। আচ্ছা, এটার ক্ষেত্রে যে প্রবাহটা পাওয়া যায় সেটা কিন্তু নিম্ন মানের। ঠিক। আর 5 নম্বর, উষ্ণতার প্রভাব। আমি যদি টেম্পারেচার, উষ্ণতা যদি বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে রোধ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্রবাহ হ্রাস পায়। আর এটার ক্ষেত্রে মনে রাখবে যদি উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য উভয়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হলেও দুটোর মধ্যে কিন্তু মেজর পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। বেশ, এবার চলে এসো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হয়? তড়িৎ বিশ্লেষণ, এই যে আমি ঘটনাটা বললাম যে কোনো পদার্থ সেটা গলিত অবস্থায় অথবা নির্দিষ্ট দ্রাবকের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহনের ফলে পদার্থটির বিয়োজন ঘটে, এবং বিয়োজন ঘটে নতুন পদার্থ উৎপন্ন করে। এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যে পদার্থের মধ্য দিয়ে হয় সেই পদার্থগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। আর যে ঘটনাটা ঘটছে, মানে ঘটে যাচ্ছে, বিয়োজন হচ্ছে, নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ আলোচনা করি। অনেক সময় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থটা নিয়েও আলোচনা থাকে। তড়িৎ অবিশ্লেষ্য মানে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হচ্ছে তো হয়ে গেল, সেটাকে দুভাগে ভাগ করলাম। তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলো? সবাই কিন্তু গলিত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন আমি উদাহরণ দিই, যদি তোমাকে বলে চিনির দ্রবণ, একটা চিনি, কিছু পরিমাণ চিনি জলের মধ্যে গুলে দিলে, নিয়ে তারপর তড়িৎ বিশ্লেষণ করার চেষ্টা করলে দেখবে কোনোভাবেই বিয়োজিত হয়নি। অথবা পরীক্ষায় প্রশ্ন দেয় গ্লুকোজের দ্রবণ, মানে তুমি একটা গ্লাসে জল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ গ্লুকোজ মিশিয়ে দিলে, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম তড়িৎ পরিবহন হয়নি। ঠিক আছে। সুতরাং সেই সমস্ত পদার্থগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। পরীক্ষায় 4-5টা পদার্থ দিতে পারে, সেই পদার্থ থেকে কোনটা তড়িৎ বিশ্লেষ্য কোনটা অবিশ্লেষ্য সেটাকে আলাদা করতে হতে পারে। তুমি মনে রাখবে তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলো বা এরা কেন তড়িৎ পরিবহন করে না। তার কারণ হচ্ছে এরা গলিত অবস্থায় বা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয় না। কারা তড়িৎ পরিবহন করবে? যারা নির্দিষ্ট দ্রবকে দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হবে। বিয়োজিত হবে মানে আয়নে বিয়োজিত হবে। যদি আয়নে বিয়োজিত হয় তবেই তারা তড়িৎ পরিবহন করার ক্ষমতা রাখে। আচ্ছা, তাহলে তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা হলো। নেক্সট বলি যে আমাকে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে। আমি জানি একটা ইলেকট্রনীয় পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে দু প্রান্তে একটা বিভব প্রভেদ প্রয়োগ করতে হয়। বিভব প্রভেদ প্রয়োগ করলেই তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তড়িৎ বিশ্লেষণ করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, তোমাকে একটা বড় পাত্র নিতে হবে। সেই পাত্রে তোমার ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে গলিত অবস্থায় বা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায় নিতে হবে। যেমন আমি উদাহরণ দিই, মনে করো সোডিয়াম ক্লোরাইড। আমি বলেছি যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে এটা কি হয়, এটা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো আমি কি করলাম, NaCl কে জলের মধ্যে গুলে দিলাম, গুলে একটা বড় পাত্রে রাখলাম। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, কোনো একটা বস্তু যদি তড়িৎ যোজী পদার্থ হয় তাহলে কিন্তু তড়িৎ বিশ্লেষণের ক্ষমতা থাকে।
কিন্তু যদি সমযোজী পদার্থ হয় তার মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা যায় না কিছু নির্দিষ্ট কেস বাদ দিলে, যেমন HCl সমযোজী পদার্থ কিন্তু ওর মধ্যে তড়িৎ বিশ্লেষণ হয়। আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী পদার্থ, জলের গুললাম, একটা পাত্রে রাখলাম। এই যে পাত্রে রাখলাম, এই পাত্রটার একটা নাম আছে, এই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার, নট ভোল্টমিটার। ভোল্টমিটার ভোল্টামিটার দুটোর মধ্যে পার্থক্য খেয়াল রাখবে। ভোল্টমিটার কি? যে সমস্ত যন্ত্রের মাধ্যমে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ মাপা যায় সেগুলোকে বলা হয় ভোল্টমিটার, সেক্ষেত্রে আকারটা থাকবে না। কিন্তু যদি ভোল্টামিটার বলে তাহলে বুঝবে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যকে যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রটাকে বলা হচ্ছে ভোল্টমিটার। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে? আমার দুটো ধাতব দণ্ড লাগবে। যে কোনো তড়িৎ বিশ্লেষণের সময় দেখবে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে দুটো ধাতব দণ্ড বা ধাতব পাত প্রবেশ করানো থাকে। ওই ধাতব দণ্ড বা পাত দুটিকে বলা হয় তড়িৎ দ্বার, ইলেকট্রোড। এবং যেহেতু দুটো প্লেট আছে, দুটোর আলাদা নাম আছে। কিরকম? আচ্ছা, এরপর যেটা করা হয়, এই দুটো প্লেটকে একটা ডিসি ব্যাটারির সঙ্গে যোগ করা হয়। ডিসি ব্যাটারি, প্রথমত বলি ব্যাটারি দুটো প্রান্ত থাকে, একটা প্লাস প্রান্ত, একটা মাইনাস প্রান্ত। সবসময় মনে রাখবে বড় দাগ যেটা দিচ্ছি সেই বড় দাগটা হচ্ছে প্লাস প্রান্ত আর ছোট দাগটা হচ্ছে মাইনাস প্রান্ত। তুমি মনে রাখবে যে প্লেটটা মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, যে প্লেটটা মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড, আর যে পাতটা প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যানোড। তাহলে দুটো তড়িৎদ্বার থাকে, একটার নাম হচ্ছে অ্যানোড আর একটার নাম হচ্ছে ক্যাথোড। মানে এই ছবিতে এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, সবটাই নির্ভর করছে তুমি ব্যাটারির প্রান্ত দুটো কোনটার সঙ্গে যুক্ত করছো। ঋণাত্মক প্রান্ত হলে ক্যাথোড, ধনাত্মক প্রান্ত হলে অ্যানোড। ঠিক? বেশ। আচ্ছা, এইবার তোমার কি ঘটনা ঘটে সেটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। মনে করো তুমি NaCl এর জলীয় দ্রবণ নিয়েছো। NaCl এর জলীয় দ্রবণের মধ্যে দিয়ে সাপোজ এখানে দুটো ধাতু, সাধারণত প্লাটিনাম এর ধাতু আমি সাপোজ ব্যবহার করলাম, ঠিক আছে? আর যাই হোক, কোনো ধাতু আমি রাখলাম। এবার আমি কি করলাম? ধাতু দুটোকে একটা ব্যাটারির দু প্রান্তে যোগ করছি। তাহলে কি হয় আমি প্রথমে বলি। প্রথমত কি হয় যে এই NaCl এর জলীয় দ্রবণ, মানে এখানে NaCl এর জলীয় দ্রবণটা ভেঙে যায়। কিভাবে ভেঙে যায় তুমি জানো? একটা হচ্ছে Na+ আর একটা Cl-, মানে ক্যাটায়ন উৎপন্ন হয়, অ্যানায়ন উৎপন্ন হয়, এবং যে ক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন হয় সেটা কিন্তু দ্রবণের মধ্যে আছে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, এখানে ক্যাটায়নও আছে, অ্যানায়নও আছে। এবার এই ক্যাটায়ন বা অ্যানায়ন গুলো কি হবে? ক্যাটায়ন গুলো কিন্তু ক্যাথোডের দিকে যাচ্ছে আর অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে যাচ্ছে। তুমি বলবে কেন? খুব সিম্পলি ভাবো, এটা মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত। তার মানে তুমি ভাবতে পারো এই প্লেটটার মধ্যে মাইনাস আধান আছে আর এই প্লেটটার মধ্যে প্লাস আধান আছে। তুমি জানো যে মাইনাস সবসময় প্লাসকে আকর্ষণ করে আর প্লাস সবসময় মাইনাসকে আকর্ষণ করে। তাহলে ঘটনা যেটা ঘটবে, এর মধ্যে যে আয়নগুলো ছিল সেই আয়নগুলোর মধ্যে ক্যাটায়নগুলো যেটা মাইনাস প্লেট, সেই মাইনাস প্লেটের দিকে যাবে যেটা ক্যাথোড, আর প্লাস আয়ন মাইনাস আয়নগুলো যে অ্যানায়নগুলো প্লাস প্লেটের দিকে যাবে সেটা হচ্ছে অ্যানোড। ঠিক আছে? তাহলে কি ঘটনা ঘটবে? যদি আমি ক্যাথোডের বিক্রিয়াটা দেখি, ক্যাথোডে কি যাচ্ছে? ক্যাটায়নগুলো, ক্যাটায়ন কোনটা? Na+। আর অ্যানায়নে কি হবে? অ্যানোডে কি হবে? অ্যানোডে অ্যানায়নগুলো যাবে, মানে Cl- কি করবে? Na+ প্লাস কখন হয়? যখন তার থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। তাহলে কেউ এই যে ইলেকট্রন বেরিয়ে গেছে, সে কি চাইবে? ইলেকট্রন বেরিয়ে গেছে মানে কি আয়নে পরিণত হয়েছে, তাহলে সে ইলেকট্রন নিতে চাইবে, তাহলে তার সঙ্গে একটা ইলেকট্রন যোগ হয়ে যাবে। যোগ হয়ে কি হবে? সোডিয়াম ধাতু উৎপন্ন হবে। একই রকম ভাবে এখানে একটা নয় দুটো নিয়ে হয় সাধারণত, তাহলে দুটো ইলেকট্রন বর্জন করবে, তাহলে এটা হয়ে যাবে 2Cl, অথবা তুমি বলতে পারো এখান থেকে Cl2 আলাদা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ক্যাথোডে পাবো আমি সোডিয়াম, অ্যানোডে পাবো আমি ক্রোমিয়াম। এবং দেখো একটা জিনিস এখানে বলে নিই, এখানে যেহেতু ইলেকট্রন যোগ হচ্ছে তাহলে এই প্রক্রিয়াটাকে আমি বলতে পারি বিজারণ প্রক্রিয়া, আর যেহেতু এখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তাহলে এটাকে আমি বলতে পারি জারণ প্রক্রিয়া। অনেক সময় প্রশ্ন দেয় যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি একটি জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, তখন তোমাকে এই ব্যাপারটা কোনো একটা উদাহরণ দিয়ে বলতে হবে।
আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, আমি এখানে বারবার বলছি ডিসি, ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। প্রবাহ দুই রকমের হয়, একটাকে বলা হয় সমপ্রবাহ, আর একটাকে বলা হয় পরিবর্তী প্রবাহ। তুমি মনে রাখবে পরিবর্তী প্রবাহ দিয়ে তড়িৎ বিশ্লেষণ হয় না, তড়িৎ বিশ্লেষণ করতে গেলে সমপ্রবাহ করতে হবে। কেন? তার কারণ হচ্ছে পরিবর্তী প্রবাহ মানে প্রবাহের দিকটা বারে বারে পরিবর্তন হবে নির্দিষ্ট সময় পর পর। যদি প্রবাহের দিকটা উল্টে যায় তাহলে এটা একবার ক্যাথোড হবে, এটা একবার ক্যাথোড হবে, এটা একবার ক্যাথোড হবে, এটা একবার ক্যাথোড হবে। বারবার যদি অভিমুখ পরিবর্তন করে আয়নটা বুঝতে পারবে না যে আমি এই প্লেটের দিকে যাবো না এই প্লেটের দিকে যাবো। একবার মনে হবে এই প্লেটের দিকে যায় যখন এটা ক্যাথোড, আবার খানিকক্ষণ পর যখন এটা ক্যাথোড হয়ে যাচ্ছে আবার মনে হবে এইদিকে আসবে। তখন আয়নটা কোনো নির্দিষ্ট প্লেটের দিকে যাবে না, কি হবে? কোনোভাবেই তড়িৎ বিশ্লেষণ হবে না। তাহলে তুমি মনে রাখবে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে সবসময় সমপ্রবাহই প্রয়োজন, পরিবর্তী প্রবাহে তড়িৎ বিশ্লেষণ নেই। হয়েছে, খুব সিম্পল একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এবার আরেকটা ছোটখাটো পরীক্ষা বলি। এই বললাম না মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য, বুঝবো কি করে? বোঝার নিয়ম হচ্ছে কিছুই না, তুমি মনে করো একটা মৃদু তীব্র তড়িৎ বিশ্লেষণ নিলে, ঠিক আছে? এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ, তুমি এখানে জাস্ট একটা বাল্ব যোগ করে দাও। এই মনে করো একটা বাল্ব। তীব্র তড়িৎ বিশ্লেষণ সাপোজ আমি HCl নিয়েছি, আমি অ্যাজ ফর এক্সাম্পল। আর সেম আরেকটা সিস্টেম করছি, আরেকটা ব্যবস্থা নিচ্ছি তড়িৎ বিশ্লেষ্য। আবার এখানে আমি দুটো প্লেট নিলাম, এখানে আমি আবার দুটো একটা ব্যাটারি যোগ করলাম, আর এখানে আমি একটা বাল্ব নিয়ে নিলাম, আর এখানে আমি নিলাম একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য সাপোজ CH3COOH অ্যাসিটিক অ্যাসিডের যৌগীয় দ্রবণ নিলাম। যদি পরীক্ষা মানে ব্যাটারি যোগ করে দেওয়া হয়, ব্যাটারির মধ্যে কারেন্ট পাঠানো শুরু করা হয়, তাহলে দেখা যাবে এই বাল্বটা অনেকটা উজ্জ্বলভাবে জ্বলছে, আর এই বাল্বটাও জ্বলছে কিন্তু উজ্জ্বলতা অনেক কম। তার মানে কি এখানে প্রচুর পরিমাণে আয়ন তৈরি হচ্ছে। আয়ন তৈরি হওয়ার জন্য কি হচ্ছে? পজিটিভ, প্রচুর পরিমাণে আয়ন ক্যাথোডের দিকে যাচ্ছে, প্রচুর পরিমাণে অ্যানায়ন অ্যানোডের দিকে যাচ্ছে। এই আয়নের ট্রান্সফার হওয়ার জন্য প্রচুর পরিমাণে যদি হয় তাহলে সেক্ষেত্রে বাল্বটা উজ্জ্বল হবে। আর এটার ক্ষেত্রে খুব অল্প পরিমাণ বিয়োজিত হয়, অল্প পরিমাণ ক্যাটায়ন, অল্প পরিমাণ অ্যানায়ন হয়। সুতরাং এখানে যে বাল্বের উজ্জ্বলতা পাবো সেটা হচ্ছে খুবই কম। তাহলে এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, বেশ। আচ্ছা, পরীক্ষায় তোমাদের দুটো ধরনের তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা বা পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে। একটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ, কিভাবে করব, আর একটা হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তো প্রথমে আমরা আলোচনা করি জল। জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে কি পাওয়া যায়? যেহেতু আমি জানি তড়িৎ বিশ্লেষণ মানে বিয়োজন হবে, বিয়োজন ঘটে নতুন পদার্থ উৎপন্ন হবে। আচ্ছা, দেখা যাক জলের তড়িৎ বিশ্লেষণ করার জন্য ভোল্টমিটারটা মোটামুটি এই রকম নেওয়া হয়। নিচে প্রান্তে আছে, আচ্ছা নিচের প্রান্তে কিন্তু একটা কর্ক লাগানো থাকে, সেই কর্ক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কর্ক লাগানো থাকে, এবং সেই কর্কের মধ্য দিয়ে এই মনে করে লম্বা করে নিলাম একটা পাত্র, জল দিয়ে তুমি ভর্তি করে দিয়েছো, পুরো জল আছে এর মধ্যে, জলটা আমি আনলাম না। আচ্ছা, এর মধ্যে এই একটা ধাতব প্লেট থাকে, সাধারণত প্লাটিনাম, আর এইখানে একটা ধাতব প্লেট থাকে, একটা ক্যাথোড হবে, একটা অ্যানোড হবে। আচ্ছা, এই প্লেট দুটো এই কর্কের মধ্য দিয়ে ছিদ্র করে প্রবেশ করানো থাকে, মানে আমাকে তো তড়িৎ প্রবাহ চালনা করতে হবে। আমি ধরে নিলাম এইভাবে ব্যাটারি যোগ করে দিলাম। আচ্ছা, এবার আমরা যেহেতু জানি যে জল তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অক্সিজেন গ্যাস। সেই জন্য আমি কি করলাম, একটা জার মতো দিলাম, আর এখানেও আমি একটা জার মতো দিলাম। যেহেতু এটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে এটা হচ্ছে ক্যাথোড, আর এটা প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যানোড। এই হচ্ছে তোমার সমগ্র ব্যবস্থা। আচ্ছা, এটার মধ্যেও প্রাথমিক অবস্থায় জল ঢুকে থাকবে, এটার মধ্যেও পুরোটা জল ঢুকে থাকবে। আচ্ছা, কি ঘটনা ঘটবে? ঘটনা যেটা ঘটবে, জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, জল প্রথমে H+ এবং OH- আয়নে ভেঙে যায়। সোজা কথাই বলছি, যখনই হবে H+ আর OH- আয়নে ভেঙে যাবে। তাহলে H+টা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়নগুলো কোন দিকে যাবে? ক্যাটায়নগুলো যাবে ক্যাথোডের দিকে। তাহলে ক্যাথোডে কি ঘটনা ঘটবে? ক্যাটায়ন গেছে H+,
সে কি করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি করবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখানে ধীরে ধীরে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং যখনই হাইড্রোজেন যেহেতু হালকা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, তাহলে এইখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে হাইড্রোজেন। বুঝছেন? আর যখন আমি অ্যানোডের কথা বলছি, অ্যানোডে পৌঁছে গেছে OH, একই রকম 4OH মাইনাস, সে কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, নিয়ে 4OH উৎপন্ন করবে এবং সেই 4OH কিভাবে ভাঙবে, 2H2O প্লাস O2। তার মানে এইখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অক্সিজেন। জলের যখন তড়িৎ বিশ্লেষণ হয় সে তখন ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। এবং কি অনুপাতে হয় দেখো, 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন। তার মানে হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতে হয়। তোমাকে দেখানোর সময় হাইড্রোজেনটা বেশি দেখাতে হবে, অক্সিজেনটা কম দেখাতে হবে, ছবি এঁকে তোমার কিন্তু ওটা ব্যাপারটা। তাহলে তড়িৎ বিশ্লেষণ, জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে এই ঘটনাটা। আচ্ছা, নেক্সট চলে এসো কপার সালফেট। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের জন্য তুমি তড়িৎদ্বার হিসেবে অনেক কিছু ব্যবহার করা যায়, কিন্তু তোমাকে প্রশ্ন দিয়ে দেবে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ আলোচনা করো। কপারের তড়িৎদ্বারই তোমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, কি ঘটনা ঘটবে, খুব সিম্পলি ভাববে যে আমার কাছে একটা তড়িৎদ্বার আছে, কি নেবো, কপার সালফেট। তাহলে কপার সালফেট এখানে নিয়ে নিলাম, এখানে দুটো তোমার একটা ক্যাথোড থাকবে, একটা অ্যানোড থাকবে, ব্যাটারি দিয়ে যোগ করে দিলাম, দুটোই কিন্তু এটাও কপার এটাও কপার। তাহলে কি ঘটনা, তো আমি কি করেছি, কপার সালফেট জলীয় দ্রবণ নিয়েছি, তার মানে কপার সালফেটও নেব আবার জলও নেব। তাহলে কপার সালফেট যদি বিয়োজিত হয় Cu2+ আর SO4 2- এভাবে ভেঙে যায়। আর জলীয় দ্রবণ বলেছি তাহলে জল থাকবে, এটা H+ আর এটা OH- এইভাবে ভেঙে যাবে। তাহলে এইখানে যেটা হচ্ছে দুটো ক্যাটায়ন আছে আর দুটো অ্যানায়ন আছে। এবার প্রশ্ন হচ্ছে কে ক্যাথোড, দুজনেই ক্যাথোডের দিকে যাবে আর এটা দুজনেই অ্যানোডের দিকে যাবে, কিন্তু কে ইলেকট্রন দেবে, দুজনেই কিন্তু একই সঙ্গে ইলেকট্রন দেওয়া বা নেওয়া করবে না। দেখে নিতে হবে কার ইলেকট্রন নেবার প্রবণতা বেশি বা কার ইলেকট্রন দেবার প্রবণতা বেশি। যেমন আমি বলে রাখি, এই দুটো আয়নের মধ্যে H+ আয়নের তুলনায় এর ইলেকট্রন নেবার প্রবণতা অনেক বেশি, সেজন্য ক্যাথোডে শুধুমাত্র এই পদার্থটাই তোমার ইলেকট্রন গ্রহণ করে যুক্ত হবে, এ কিন্তু কোনো প্রভাব ফেলতে পারবে না, এর দ্রবণের মধ্যেই থেকে যাবে। বোঝা গেল? যখন দ্রবণে একাধিক আয়ন উৎপন্ন হবে তখন দেখতে হবে সেই দুটো পদার্থের মধ্যে যে দুটো ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে বা যে দুটো অ্যানায়ন উৎপন্ন হচ্ছে সেই দুটোর মধ্যে কার ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার প্রবণতা বেশি, সেটাই কিন্তু এফেক্টিভ হয়ে যাবে। তাহলে আমি পেয়ে গেলাম ক্যাথোডে, আমি কি বললাম, Cu-টার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তাহলে কি হবে, Cu2+, সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে এবং কপার হয়ে যাবে। তার মানে ক্যাথোডে কি হচ্ছে, কপারের পরিমাণ বাড়ছে, তার মানে কি হবে, ক্যাথোডটা ধীরে ধীরে ভারী হতে শুরু করবে, বা বলতে পারো ক্যাথোডের আস্তে আস্তে বেশি পরিমাণ কপার জমতে শুরু করবে। আর বেশি করে যদি জমে যায় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ক্যাথোডটা ধীরে ধীরে পুরু হতে শুরু করবে, কপারের পরিমাণ ক্রমশ বাড়তে শুরু করবে। এবার চলে এসো অ্যানোডে। আচ্ছা, অ্যানোডের ক্ষেত্রে বলি, দুটো অ্যানায়ন আছে ঠিক কথা, কিন্তু কোনো অ্যানায়নই ইলেকট্রনটা ত্যাগ করতে চায়, মানে এদের মধ্যে কাউরিরই ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সেরকম নয়, আছে কিন্তু সেরকম নয়। তার তুলনায় দেখা গেছে এখানে যে কপার ধাতুটা আছে সেই ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে এবং কি উৎপন্ন হয়, Cu2+ আয়ন উৎপন্ন হয়। তাহলে এই যে Cu2+ আয়নটা কমে যাচ্ছিল ইলেকট্রন ত্যাগ করে কপারে পরিণত হওয়ার জন্য, দেখো এ আবার ইলেকট্রন ত্যাগ করে কি করলো, Cu2+ আয়ন দিতে থাকবে। তার মানে এই দ্রবণে Cu2+
প্লাস আয়নের গাঢ়ত্বটা অপরিবর্তিত থাকে, মানে Cu2+টা অপরিবর্তিত থাকে, ঠিক আছে। আচ্ছা যদি এই যে Cu থেকে Cu আয়ন চলে যাচ্ছে, মানে কি এখান থেকে চলে যাচ্ছে, তার মানে কি অ্যানোডটা ক্রমাগত ক্ষয় হতে থাকে, এটাই হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। তাহলে তোমাকে যদি তড়িৎ বিশ্লেষণ আলোচনা করতে দেয়, তুমি ছবি এক্ষেত্রে আঁকতেও পারো, নাও পারো, এঁকে দেওয়াটাই ভালো। এঁকে দিলে, এঁকে দেওয়ার পর প্রথমেই বলবে যে কপার সালফেট, কপার আয়ন আর সালফেট আয়নে ভেঙে যায়, আর H2ওটা H+ আর OH- আয়নে ভেঙে যায়। এই দুটো হচ্ছে ক্যাটায়ন, এই দুটো হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাবে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে। যে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাচ্ছে তার মধ্যে Cu2+ আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা অনেক বেশি, সেজন্য Cu2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হলো, H+ আয়নটা দ্রবণের মধ্যে রয়ে গেল। এবার যেহেতু কপারে পরিণত হলো, এই কপার ছিল আরো কপারে পরিণত হলো, তাহলে কি হবে, ক্যাথোডটা ক্রমশ পুরু হতে থাকবে, মানে ক্যাথোডে কপার জমতে থাকবে। আর অ্যানোডে কি হবে, অ্যানোডে এই দুটো আয়নের থেকে মানে ইলেকট্রন ত্যাগের তুলনায় দেখা গেছে যে কপার দণ্ডটা আছে সে ইলেকট্রন ত্যাগ করতে বেশি ভালোবাসে, প্রবণতা অনেক বেশি। তাহলে কপার যে ধাতুটা ছিল সেই ইলেকট্রন বর্জন করে Cu+2 আয়ন পরিণত হবে। এবার যেহেতু বেরিয়ে যাচ্ছে তার মানে সেটা ক্ষয় হতে থাকবে, মানে এটা ক্ষয় হতে থাকবে আর এটা বাড়তে থাকবে। এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ফলাফল। এবং যেহেতু এটা Cu2+ আয়ন উৎপন্ন করছে, তুমি মনে করতে পারো যে এই দ্রবণে Cu+2 আয়নের গাঢ়ত্বটা অপরিবর্তিত, ঠিক আছে। এই গেল তোমার কপার সালফেটের, তুমি বলতে পারো তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। মূলত এই দুটোই তোমার পরীক্ষায় আসে। এরপর যেটুকু আলোচনা করবো সেটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া প্রয়োগ বলতে পারো। কি কাজে লাগে, কোথায় কাজে লাগানো হয়? দেখো, এটার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োগ সেটা হচ্ছে, প্রথম প্রয়োগ যেটা, সেটা হচ্ছে তড়িৎ লেপন। পরীক্ষায় প্রশ্ন থাকে তড়িৎ লেপন সম্পর্কে। লেপন মানে তোমরা বুঝতে পারছো, লেপে দেওয়া। সোজা কথাই বলি যে আমরা ইন জেনারেল প্রচুর ধাতু প্রতিদিন ব্যবহার করি। যেমন মনে করো আয়রনের জিনিস ব্যবহার করি, যেমন মনে করো আমি অ্যালুমিনিয়ামের জিনিস ব্যবহার করি, যেমন মনে করো আমি পিতলের জিনিস ব্যবহার করি। এগুলো হচ্ছে রেগুলারলি আমরা এই জিনিসগুলো ব্যবহার করি, তাই না? এই ধাতুগুলোকে বলা হয় বেশি সক্রিয় ধাতু। এগুলো হচ্ছে অতি সক্রিয় ধাতু। এবার কি হয়, এই যে অতি সক্রিয় ধাতু তুমি বারবার ব্যবহার করছো, বারবার ব্যবহার করলে কি হয়, এই ধাতুগুলো ক্ষয় পেতে থাকে। প্রথমত যদি বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসে, আয়রনের ওপর প্রলেপ পড়ে, অ্যালুমিনিয়ামের ওপর একটা প্রলেপ পড়ে যায়, এগুলোর ক্ষয় হয়। তার মানে বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না। যেমন আয়রনে মরচে ধরে যাবে, জলে বেশি ব্যবহার করলে আয়রন মরচে ধরে যাবে। তাহলে আমি তো চাইবো যে সেগুলোকে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়। তখন কি করা হয়, কিছু অল্প সক্রিয় ধাতু আছে, যেমন মনে করো তুমি বলতে পারো সিলভার, যেমন মনে করো বলতে পারো গোল্ড। এই যে ধাতুগুলো আছে যেগুলো কম সক্রিয়, এগুলো হচ্ছে কম সক্রিয় ধাতু। কি করা হয়, এই ধাতুগুলোর উপর এই ধাতুর প্রলেপ দিয়ে দেওয়া হয়। এতে কি হবে, এই ধাতুগুলোর প্রথমত স্থায়িত্ব বাড়বে, এবং যখনই আমি প্রলেপ দিয়ে দেবো কোনো একটা সোনা দিয়ে বা রূপো দিয়ে, তখন কি হবে, ধাতুগুলো দেখতে সুন্দর লাগবে। বোঝা গেল? বা তামা দিয়েও অনেক সময় প্রলেপ দেওয়া হয়। সোনা রূপো এগুলো তো খুব দামি ধাতু, তামা দিয়েও প্রলেপ দেওয়া যেতে পারে। তাহলে আমি কি পেলাম, বেশি সক্রিয় ধাতুগুলোকে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। কেন করা হয়? মূলত অতি সক্রিয় ধাতুগুলির স্থায়িত্ব বৃদ্ধি করতে এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তড়িৎ লেপন করা হয়। তোমাকে প্রশ্ন দেবে তড়িৎ লেপন কি, এর উদ্দেশ্য কি, তখন তোমাকে এই কথাগুলো বলতে হবে। আচ্ছা, কিভাবে করা হয়? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড অ্যানোডের একটা ভূমিকা রয়েছে। তো এখানে মনে রাখবে, যার উপর প্রলেপ দেওয়া হয়, যার উপর প্রলেপ দেওয়া হবে বা দেওয়া হয়, যার মানে যে ধাতুর উপর, যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হয় সেটাকে সবসময় তুমি ক্যাথোডে ব্যবহার করবে।
তার মানে তুমি আয়রনের উপর প্রলেপ দিতে গেলে ক্যাথোডে আয়রন নিতে হবে। তোমাকে যদি অ্যালুমিনিয়ামের উপর প্রলেপ দিতে চাও তাহলে ক্যাথোডে কিন্তু তোমাকে নিতে হবে ওই ধাতুটা। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হয়, যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটাকে সবসময় তুমি অ্যানোডে ব্যবহার করবে। মনে করো সোনার প্রলেপ দেবে বা তুমি কপারের প্রলেপ দেবে, তুমি কি করবে? অ্যানোডে তুমি ব্যবহার করবে কপার। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেই ধাতুর কোনো একটা দ্রাব্য লবণ তোমাকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করতে হবে। মানে তোমাকে তারা লিকুইড নিতে হবে যার মধ্যে তুমি তড়িৎ বিশ্লেষণটা করছো। কিসে নিতে হবে? তুমি কার প্রলেপ দিতে চাইছো তার উপর ভিত্তি করে তোমাকে তড়িৎ বিশ্লেষণটা চুজ করতে হবে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়, এর উপর এটাকে প্রলেপ দেবো, ক্যাথোডে কি নেবে, অ্যানোডে কি নেবে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেবে। যেমন আমি তোমাকে খুব সিম্পল একটা উদাহরণ দিই। যেমন যদি তোমাকে বলে যে এরকম একটা উদাহরণ দিল যে লোহার ওপর তুমি তামার প্রলেপ দেবে, সোজা আইনি যে তুমি লোহার উপর তামার প্রলেপ দেবে, তাহলে সেক্ষেত্রে তুমি ক্যাথোডে কি নেবে, তুমি অ্যানোডে কি নেবে, আর তুমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেবে। দেখো ক্যাথোডে কি নেবে, অ্যানোডে কি নেবে, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেবে। তাহলে আমি কি বললাম? যার উপর প্রলেপ দেবে সেটাকে ক্যাথোড, তাহলে লোহার উপর দেবে তাহলে লোহাটাকে ক্যাথোড, কার প্রলেপ দেবে? তামা, তাহলে কপারের নিলাম। এবার বলছি তড়িৎ বিশ্লেষ্য, কপারের কোনো একটা নিতে হবে, তাহলে সেক্ষেত্রে নেওয়া হয় কপার সালফেট, কারণ কপার সালফেট খুব সহজে দ্রবীভূত হয়ে যায়। আবার যদি তোমাকে এইভাবে বলে যে সাপোজ লোহার উপরেই নিচ্ছি, তোমাকে আবার লোহার উপরেই বললাম যে তোমাকে মনে করো বললো লোহার উপর নিকেলের প্রলেপ করবে, নিকেল, এটা পরীক্ষায় খুব আসে। তখন ক্যাথোড হিসেবে আয়রন, এটা হিসেবে নিকেল, আর এটা হিসেবে কিন্তু নেওয়া হয় নিকেল সালফেট। তো বলে রাখি এখানে প্রয়োজনে খুব অল্প পরিমাণ বোরিক অ্যাসিডও মেশানো হয়। পরীক্ষায় আসে বলে এই কথাটা উল্লেখ করে দিলাম, তখন কিন্তু বলতে হবে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, ওই কথাটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এবার দুটো গুরুত্বপূর্ণ বলি যে সোনা বা রূপোর যদি প্রলেপ দিতে হয়, মনে করো কোনো একটা ধাতুর উপর তুমি সোনার প্রলেপ দেবে, লোহাই ভাবো না, লোহার উপর তুমি মনে করো গোল্ড AU প্রলেপ দেবে, তাহলে এটা লোহা, এটা সোনা। আচ্ছা, এখানে যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে পটাশিয়াম, দ্রবণের নাম আছে অরো মিন্স হচ্ছে গোল্ড, পটাশিয়াম অরোসায়ানাইড। আর যদি তুমি সিলভারের প্রলেপ দাও এটাকে বলা হয় পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এই নামগুলো মনে রাখবে, কারণ সিলভার বা গোল্ডের ব্যাপারটা দিতে পারে। গোল্ড হলে অরোসায়ানাইড আর সিলভার হলে আর্জেন্টোসায়ানাইড। ঠিক আছে, আর একটু বাকি আছে যে আরেকটা প্রয়োগ হচ্ছে ধাতু নিষ্কাশনে অনেক সময় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। কিভাবে? মনে করো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে হবে, তো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় সাধারণত অ্যালুমিনা থেকে, বক্সাইড বলা হয়। আমি শুধুমাত্র অ্যালুমিনিয়াম পার্টটা নিলাম, যদি এর সঙ্গে H2O যোগ করে দিই তাহলে সেটাকে বলা হয় বক্সাইড। তো মনে করো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, হেডিংটা দিয়ে রাখি, তাহলে দুটো যদি অ্যাপ্লিকেশন বলতে চায় তাহলে সেক্ষেত্রে তুমি বলবে তড়িৎ লেপন এবং ধাতু নিষ্কাশন, এই দুটো ক্ষেত্রে তোমার তড়িৎ বিশ্লেষণ ব্যবহার হবে। কি করতে হবে? অ্যালুমিনা থেকে যদি অ্যালুমিনিয়াম পেতে চাও তাহলে প্রথমত যেটা করতে হয় অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট যোগ করা হয়, এটাও অ্যালুমিনিয়ামের একটা আকরিক 3NF, তার সঙ্গে যোগ করা হয় ফ্লুওস্পার, তার সঙ্গে যোগ করা হয় ফ্লুওস্পার। রেশিওটা হচ্ছে এটা 20% নেওয়া হয়, এটা 60% নেওয়া হয়, এটা 20% নেওয়া হয়, সবগুলোই অ্যালুমিনিয়ামের আকরিক। আমি এখান থেকে অ্যালুমিনিয়াম পেতে চাইছি, 3 যোগ করলাম, 3 যোগ করে যদি 900 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করি তাহলে এটা হয়ে যাবে তরল পদার্থটা পেয়ে যাবো, গলে যাবে, ওটা মিশ্রণ। এবার তার মধ্য দিয়ে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, তোমাকে প্রশ্ন থাকবে যে তাহলে তড়িৎদ্বার কি হবে? তুমি মনে রাখবে এক্ষেত্রে গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করা হয়। ঠিক আছে, গ্রাফাইটের এটা খুব বেশি গলনাঙ্কটা 900 ডিগ্রি, তো গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করা হয়।
যদি এই তরলটার তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমি সেখান থেকে অ্যালুমিনিয়াম পেতে পারি। আমি তোমাকে বিক্রিয়া করেও দেখাতে পারি যে যদি তোমার Al2O3 এটা যদি ভেঙে যায় তাহলে 2Al3+ আয়নে ভাঙে, আর তোমার এখানে 3O2- এইভাবে ভেঙে যায়। আর যদি তোমার অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের কথা বলি, এটা তোমার Al3+ এ ভেঙে যায়, আর এটা 3 ফ্লোরাইড F- এ ভেঙে যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ক্যাথোডে তো বুঝতেই পারছো অ্যালুমিনিয়াম আয়নটা যাবে, তাহলে যখন আমি ক্যাথোডের কথা বলবো কে লিখলাম, কি হয় অ্যালুমিনিয়াম আয়ন যেটা আছে সেটা 3টে ইলেকট্রন গ্রহণ করবে এবং অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। তাহলে আমি অ্যালুমিনিয়ামটা ক্যাথোডে পেয়ে গেলাম। আর যদি তুমি অ্যানোডের কথা ভাবো তাহলে সেক্ষেত্রে 3O2- এখান থেকে তোমার 3টে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, সরি 6টা ইলেকট্রন হয়ে যায়, তাহলে 3O হয়ে গেল। এবার 3O আরেকটা 3O এর সঙ্গে যুক্ত হয়ে 3O2, মানে অ্যানোডে তোমার অক্সিজেন উৎপন্ন হবে আর ক্যাথোডে তোমার অ্যালুমিনিয়াম। এইভাবে আমি ধাতুর যে কোনো ধাতুর আকরিক থেকে সেই ধাতুটাকে নিষ্কাশন করে দিতে পারি। আরেকটা করা যেতে পারে যে কোনো একটা ধাতুর খারাপ অবস্থা আছে কোনো একটা পদার্থে, তোমাকে সেই ধাতুটাকে যদি ঠিক করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা যেতে পারে, শুদ্ধকরণ বলা হয়, ঠিক আছে, সেটা ক্ষেত্রেও তড়িৎ বিশ্লেষণ করা যেতে পারে।